উত্তরবঙ্গে এসছি আর চা পাতা চাষ দেখাবো না, এটা কিন্তু হতে পারে না। যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু সেই ফারাক্কা ব্যারেজ। এইগুলো কিন্তু সব বরবটির চাষ করা হয়ে গেছে। তো কি লাগছে, অসাধারণ। এই জল আটকানোর জন্য এখানে কিন্তু বাঁধও দেওয়া আছে। তাও শুনছি যে এই বাঁধটা টপকেও কিন্তু কিছুটা জল চলে যায় বর্ষাকালে। কথায় আছে ভ্রমণের জন্য মেন যে জিনিসটি প্রয়োজন সেটি হলো আবেগ। তাই আমি আজ বুক ভরা আবেগ নিয়ে বেরিয়ে পড়লাম ভ্রমণের উদ্দেশ্যে। আর আজ আমার ভ্রমণের ডেস্টিনেশন উত্তরবঙ্গ। যাত্রাপথে কখনো বাসের জানালার পাশের সিটে বসে পুরো মাঠ বিস্তৃত হলুদে ভরা সর্ষের ফুলের অপরূপ দৃশ্য দেখতে দেখতে, আবার কখনো ট্রেনের গেটে দাঁড়িয়ে উত্তরবঙ্গের ঠান্ডা গায়ে মেখে সুন্দর চা বাগান দেখতে দেখতে পৌঁছে গেলাম উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত আমার একটি মামার বাড়ি। নমস্কার বন্ধুরা, আমি পার্থ, তোমরা দেখছো বেঙ্গলিয়ান ইউটিউব চ্যানেল। তো টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজ কিন্তু আমার উত্তরবঙ্গের তৃতীয় দিন। এর আগের দুদিন ভিডিও করতে পারিনি, কারণ এখানে এত পরিমাণে ঘন কুয়াশা ছিল যে ভিডিও করার কোনো পরিস্থিতিই ছিল না। প্লাস আমারও কিছুটা শরীর খারাপ ছিল, যেটা কিনা তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারছো কিনা আমি জানি না। তো ওই কারণেই আমি কিন্তু আগের দুদিন বেরোইনি কোনো রকম ভিডিও করতে। তো আজ কিন্তু দেখলাম সকাল সকালে কিন্তু সূর্য উঠে গেছে, আর এত সুন্দর ওয়েদারে আমিও কিন্তু সকাল সকাল আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমার যে মামাবাড়ির আশেপাশের যেসব পরিবেশ, কালচারাল বা ইত্যাদি যেগুলো দেখার মতো জিনিস আছে সেগুলো কিন্তু তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো আমি কিন্তু এখন চলে আসলাম আমার মামার বাড়ির লাগোয়া একটা প্রাইমারি স্কুলে। আর এই প্রাইমারি স্কুলে কিন্তু ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়ানো হয়। তো এই স্কুলটা কিন্তু তোমরা দেখতে পারছো। তো স্কুলটা অনেকটাই বড় আছে, আর স্কুলের ক্লাসরুমগুলো কিন্তু নানান নামে ইন্ডিকেট করা রয়েছে। যেমন এটা রয়েছে বিবেকানন্দ কক্ষ, প্লাস এটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অফিস রুম আছে, প্লাস এখানে নামও লেখা আছে যে স্বরূপগ্রাম জুনিয়র বেসিক স্কুল। তাছাড়া এই সাইডে যেগুলো আছে এখানে নজরুল কক্ষ রয়েছে, রবীন্দ্র কক্ষ রয়েছে। তাছাড়া স্কুলটা কিন্তু চারি সাইড থেকে দেখতে বেশ সুন্দরই লাগছে। বিশেষ করে এই দুটো গাছের জন্য কিন্তু স্কুলটার ফুটেজটা আরও সুন্দর হয়ে উঠেছে। তো এই স্কুলের রুমগুলো দেখে তোমরা কিছু লক্ষ্য করলে কিনা জানি না, আমি তোমাদেরকে বলছি। তো এই স্কুলের রুমগুলোর উপরে দেখো সবগুলো কিন্তু টিন দিয়ে তৈরি। তো এখানে কিন্তু শুধু স্কুল নয়, স্কুলের সাথে ঘরবাড়িগুলো কিন্তু ছাদের থেকে বেশি টিন দিয়ে করা হয়। এরকমটা না যে এখানকার লোকজন কিন্তু কোনো রকমভাবে আর্থিক অবস্থার দিক থেকে পিছিয়ে, সেরকমটা না। তারা কিন্তু পাকা ছাদের থেকে টিনের ঘরটা, টিনের ছাদ দিতেই কিন্তু বেশি পছন্দ করে। আর তাদের টিনের ছাদটাও এমনভাবে সুন্দরভাবে দেয়, দেখতেও কিন্তু হেবি সুন্দর লাগে। তো সেটা কিন্তু এখানকার যে ঘরবাড়িগুলো আছে সেটাও কিন্তু আমি পরবর্তীতে তোমাদেরকে দেখাচ্ছি। চলো তাহলে আরেকটু সামনের দিকে যাওয়া যায়। তোমাদেরকে যেমনটা বলছিলাম, এখানে শুধু স্কুলের ছাদই টিনে নয়, এখানে কিন্তু ঘরগুলোও টিন দিয়ে করা হয় হেবি সুন্দরভাবে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই একটা ঘর কিন্তু রয়েছে এখানে, এটাও কিন্তু সেই একই মডেলে করা হয়েছে। এখানে হাফ ওয়াল পর্যন্ত ইটের গাঁথনি দেওয়া হয়েছে, তার উপরে কিন্তু এইভাবে টিন দিয়ে পুরো ঘরটাকে করা হয়েছে। তাছাড়া এখানকার যেটা দেখলাম, প্রায় মানুষের বাড়িতেই কিন্তু এরকম সব সুপারি বাগান দেখতে পাওয়া যায়। এখানকার মানুষজন কিন্তু বাড়ির আশপাশ দিয়ে কিছুটা হলেও এরকম সুপারি গাছ লাগিয়ে রাখে। চলো তাহলে আরও সামনে যাওয়া যাক, আরও যেসব জিনিস আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখন কিন্তু বেলা গড়িয়ে বিকেল, আর আমি আমার ভাইকে সাথে নিয়ে বাইকে করে বেরিয়ে পড়লাম আশেপাশটা ঘুরে দেখতে। তো বন্ধুরা, রাস্তা দিয়ে যেতে যেতে আমি বেশ এরকম একটা দৃশ্য দেখতে পারলাম, তাই তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। এই দৃশ্যটা যতদূর তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু আলুর চাষ করা হয়েছে। তো এখানে আমি জানতে পারলাম এই সিজনটাতে এখানে বেশিরভাগ আলু চাষ করা হয়, যেটা কিনা তোমরা দেখতে পাচ্ছ। আমার কিন্তু চারিপাশ দিয়েই আলুর চাষ করা হয়েছে। তো এখানকার স্থানীয় মানুষের সাথে কথা বলে এটাও জানতে পারলাম এই আলু পুরোপুরি তৈরি হতে কিন্তু 100 দিন টাইম লাগবে। তারপরেই যে পরিপুক্ত আলুটা সেটা কিন্তু মাটির নিচ থেকে তোলা হবে। এখানে চারিপাশ ঘুরে আমি যেটুকু বুঝলাম, এখানে কিন্তু সবথেকে বেশি
চাষ করা হয়, তার মধ্যেও কিন্তু এখানে আলুর পরিমাণ সব থেকে বেশি, আর কিছু পরিমাণ কিন্তু এখানে বরবটি চাষ করা হয়, যেটা কিনা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু সব বরবটির চাষ করা হয়ে গেছে। তো গাছ মোটামুটি এরকম বড় হয়েছে, এখনও নাকি ফল আসতে এখানে মিনিমাম টাইম লাগবে 20 থেকে 22 দিন মতো টাইম লাগবে, তারপরেই কিন্তু ফল আসবে। দেখুন হেবি সুন্দর মাচা সিস্টেম করে কিন্তু এখানে বরবটি চাষ করা হয়েছে। বেশ কিছুটা এগোনোর পর আমি কিন্তু এরকম একটা নদী দেখতে পারলাম। তো এই নদীটা এখানকার স্থানীয় বাসিন্দারা এটাকে ডুডুয়া নদী বলে থাকে। তো এখানে জল তেমন কিছু না, কিন্তু স্রোতটা ভালোই আছে নদীর। আর এইটুকু যেটা এখানের মানুষ বললো, এই জলটা নাকি ডাইরেক্ট পাহাড় থেকে আসছে। এই সাইডে কোনো একটা পাহাড় আছে, ওরা ঠিক নাম বলতে পারলো না পাহাড়টা, সেই পাহাড় থেকে কিন্তু এই জলটা ডাইরেক্ট আসছে। আর তাছাড়া এই নদীটা এখন এরকম, কিন্তু বর্ষাকালে এই যে এই সাইডে যত দেখতে পাচ্ছেন যে ফাঁকা জায়গাগুলো পড়ে আছে উঁচু নিচু, সব জায়গা কিন্তু ভরে যায়। এমনকি এই জল আটকানোর জন্য এখানে কিন্তু বাঁধও দেওয়া আছে। তাও শুনছি যে এই বাঁধটা টপকেও কিন্তু কিছুটা জল চলে যায় বর্ষাকালে। উত্তরবঙ্গে এসছি আর চা পাতা চাষ দেখাবো না, এটা কিন্তু হতে পারে না। তো এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি একটা চা বাগানে, তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে বা আমার সামনে পুরোটাই কিন্তু চা চাষ করা হয়েছে। তো এই উত্তরবঙ্গই কিন্তু চা চাষের জন্য বিখ্যাত। তো এখন কিন্তু অফ সিজন, এই এই সময় কিন্তু চা পাতা তোলা হয় না। এই সময় গাছগুলোকে খুব সুন্দর করে দেখো, কত সুন্দর করে কাটিং করে রাখা হয়েছে। এই যেই সব জায়গায় কাটা হয়েছে সেই কাটা জায়গার থেকেই কিন্তু কুশিগুলো ছাড়বে গাছের, আর সেই কুশি কিন্তু তোলা হবে আজ থেকে 2-3 মাস পরে। তো সেই সময় কিন্তু চা পাতাগুলো তোলা হবে। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু খুব সুন্দর করে কাটিং করে চা গাছগুলোকে রাখা হয়েছে। আর এই যে কাটিং করা অংশগুলো দেখতে পাচ্ছ, এই কাটিং করা অংশগুলোর থেকে কিন্তু নতুন এই ধরনের কুশি বেরোবে। এই কুশিগুলোই কিন্তু 2 থেকে 3 মাস পরে যখন বড় হবে, সেইগুলোকেই উন্নত মানের চায়ের জন্যে তুলে পাঠানো হবে প্রসেস করার জন্যে। তোমরা যে দেখতে পাচ্ছ এত সুন্দর চা পাতা বাগান, এই চা পাতা বাগানে শুধু চায়ের পাতাই নাই, চায়ের পাতার সাথে সাথে এরকম সুন্দর সুন্দর কিন্তু চা গাছে ফুলও দেখা যায়। তোমরা দেখতে পাচ্ছ যেটা, এই ফুলগুলো কিন্তু সত্যিই দারুণ দেখতে লাগছে। গুড মর্নিং সবাইকে। আজ আমার উত্তরবঙ্গের চতুর্থ দিন, আর আজ আমি বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গের আরেকটি পরিচিত জায়গা গাজলডোবা। কেননা এই গাজলডোবাতেই রয়েছে সেই তিস্তা নদীর ব্যারেজ, যেই তিস্তা নদীর কারণে কিন্তু 2023 সালে সিকিমে এক ভয়াবহ বন্যার দেখা দিয়েছিল। তাছাড়া এই গাজলডোবাতে রয়েছে অনেক ট্যুরিস্ট প্লেস, আর এই ট্যুরিস্ট প্লেসগুলো দেখতে বা ঘুরতে বহু দূর দূরান্ত থেকে কিন্তু লোকে এসে ভিড় করে। গেছিলাম তিস্তা ব্যারেজ দেখতে, চোখের দেখা তো দেখলাম, কিন্তু করতে পারলাম না ভিডিও। তাই একটু হতাশ হয়ে আবারও সামনের দিকে এগিয়ে গেলাম, কেননা ওখানে একটু ট্রাফিক প্রবলেমের জন্যে আমাদেরকে নেমে কোনো রকম ভিডিও করতে দেওয়া হলো না। তাই আমরা হতাশ মন নিয়ে এগিয়ে গেলাম আর একটু সামনের দিকে। সামনের দিকে এগোতেই দেখতে পারলাম সেই গাজলডোবার আরেকটু অন্যতম দৃশ্য, তিস্তা ক্যানেলের উপর দিয়ে তৈরি সেই ঝুলন্ত সেতু। সেটিকেই দেখতে আমরা এগিয়ে গেলাম। দূর থেকে সেতুটিকে বেশ সুন্দর দেখাচ্ছিল, এবং কাছে এসে দেখতে পারলাম দূরের থেকে যতটা না সুন্দর দেখাচ্ছে, কাছে এসে দেখলাম সেতুটা কিন্তু ততটাই দীর্ঘও আছে। সেতুটির দু সাইড দিয়ে কিন্তু এমন ফুটপাতের ব্যবস্থা করা ছিল, কেননা
যাতে মানুষ সহজেই এই ফুটপাথের মাধ্যমে সেতুটিকে পার করতে পারে। এই যে এই সাইডটা দেখতে পারছো, এই সাইডেই কিন্তু রয়েছে সেই তিস্তা ব্যারেজ। আর আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু কোনো রকম নদী নয়, এটা হচ্ছে তিস্তা নদীর একটা ক্যানেল। কেননা এই ক্যানেলটার মাধ্যমেই কিন্তু জল পাস হয়। তাছাড়া এটা তোমরা কেউ নদী ভেবে ভুল করো না। সেতুটির ওপরে দাঁড়িয়ে চারিপাশটা বেশ সুন্দর লাগছিল, তাই সেতুটির ওপর দাঁড়িয়ে 360 ডিগ্রি ভিউ নিয়ে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। এটুকুই ছিল আমার উত্তরবঙ্গ ভ্রমণের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো বা পরবর্তীতে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা আমাকে সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যাবে।